হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব মে আই আস্ক ফর ওয়ান ফাইনাল থিং এর 11 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে, আর আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে স্কারলেট আর তার সঙ্গীরা এই কঠিন পরিস্থিতি সামাল দেয়। গল্পের শুরুতেই আমরা ডিওস আর নানাকিকে দেখতে পাই, যারা বিশাল এক মনস্টারের দলের সামনে দাঁড়িয়ে আছে। তাদের সামনে এগোনোর কোনো রাস্তাই নেই। নানাকি চিন্তায় পড়ে যায় যে তারা কিভাবে এই বাধা পার করবে। ডিওস তাকে ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, আমাদের ড্রাগনগুলো মনস্টারদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেবে, আর সেই সুযোগে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ডিওস মনে মনে ভাবছিল যে তাদের সঙ্গী এলফিয়াম খুব বুদ্ধিমত্তার সাথে কাজটা করবে, কিন্তু আমাদের বুদ্ধিমান এলফিয়াম প্ল্যান অনুযায়ী কাজ করা বাদ দিয়ে সরাসরি মনস্টারদের ওপর আগুনের বৃষ্টি শুরু করে দেয়। তার এই কাণ্ড দেখে বাকি সবাই রীতিমতো ঘাবড়ে যায়। ডিওস এই পুরো পরিস্থিতিটা একটা ম্যাজিক কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে স্কারলেটকে জানাচ্ছিল। সে বলে যে তারা একদমই এগোতে পারছে না। অন্যদিকে স্কারলেট একদম শান্তভাবে উত্তর দেয়, চিন্তা করার দরকার নেই, আমি এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। স্কারলেটের এই শান্ত ভাব দেখে বোঝা যায় তার মাথায় নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান চলছে। এরপর সিন শিফট হয়ে এলফিয়ামের ওপর যায়। আমরা দেখি কয়েকটা মনস্টার তাকে মারার চেষ্টা করছে, কিন্তু এলফিয়ামের শরীরে তার কোনো আঁচড়ই লাগছে না। সে উল্টে মনস্টারদের বলছে, আরে আর একটু জোরে মারো। ভাবা যায় তার কাছে এই আক্রমণগুলো যেন মশার কামড়ের মতো ছিল। এরপর আর মজা না করে এলফিয়াম তার ফ্লেম থ্রোয়ার ব্যবহার করে এক ঝটকায় 3টি মনস্টারকে পুড়িয়ে ছাই করে দেয়। ঠিক তখনই সেখানে স্কারলেট এসে পৌঁছায়। এলফিয়াম তাকে জিজ্ঞেস করে, কেমন লাগলো আমার পারফরম্যান্স? স্কারলেট জানায় যে তার বেশ ভালো লেগেছে এবং আসার পথে সে কিছু ডেজার্টও টেস্ট করেছে। এখানে একটা ছোট ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে একজন সৈন্য স্কারলেটকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু স্কারলেট তাকে মাত্র একটা ঘুষিতেই শুইয়ে দেয়। স্কারলেটের শক্তি যে কি পর্যায়ে তাই ছোট দৃশ্যেই স্পষ্ট হয়ে যায়। এরপর সিন বর্তমানে ফিরে আসে। স্কারলেট এলফিয়ামকে পরামর্শ দেয় যে তার প্ল্যান অনুযায়ী কাজ করা উচিত, কিন্তু এলফিয়াম মজা করে বলে, প্ল্যান? আমাদের মধ্যে তো কোনো প্ল্যানই তৈরি হয়নি, আমার তো কিছুই মনে পড়ছে না। তবে পরক্ষণেই সে সিরিয়াস হয়ে যায় এবং স্কারলেটকে বলে যে সে মজা করছিল। সে স্কারলেটকে আশ্বাস দেয় যে সে একাই সব মনস্টারের মনোযোগ নিজের দিকে টেনে নেবে। স্কারলেটের যদিও বিশ্বাস হচ্ছিল না যে এলফিয়াম একা এটা করতে পারবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এলফিয়াম সোজা তার ড্রাগন থেকে লাফ দেয় এবং তার পুরো শরীরটা একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয়। সে আগুনের রূপ ধরে অবিশ্বাস্য গতিতে এগোতে থাকে এবং তার পথের মাঝে যা কিছু আসছিল সবকিছুকে ধ্বংস করে দেয়। তার এই ক্ষমতা দেখে স্কারলেটও মুগ্ধ হয়ে যায় এবং তার প্রশংসা করে। এরপর স্কারলেট নানাকি আর ডিওসকে ইশারা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং সে তাদের সফল হয়ে ফিরে আসার জন্য শুভকামনা জানায়। স্কারলেটের নির্দেশ পেয়ে ডিওস আর নানাকি দৌড়ে এগোতে থাকে। তাদের আশা ছিল যদি কোনোভাবে তারা শত্রুপক্ষের সৈন্যদের সাথে কথা বলতে পারে তাহলে হয়তো আলোচনার মাধ্যমে কোনো সমাধান বের করা যাবে, কিন্তু নানাকির মনে তখন অন্য চিন্তা ঘুরছিল। সে ডিওসকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই কাজটা করতে পারবে? ডিওস উত্তর দেয়, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি এই কাজটা খুব সহজেই সামলে নিতে পারবো। কিন্তু ডিওসের এবার একটু খটকা লাগে। সে নানাকিকে জিজ্ঞেস করে, তুমি এত প্রশ্ন কেন করছো? তোমার যদি আমার ওপর বিশ্বাসী না থাকে তাহলে রাজপ্রাসাদে সবার সামনেও তো প্রশ্ন করতে পারতে। এর উত্তরে নানাকি যা বলে তা থেকে স্কারলেটের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ পায়। সে বলে, আমি লেডি স্কারলেটের মন ভাঙতে চাইনি। তাকে বাইরে থেকে দেখতে খুব কঠোর মনে হলেও ভেতর থেকে সে অনেক নরম মনের। সে যাদের খেয়াল রাখে তাদের জন্য সবকিছু করতে পারে। সে তার সব সৈন্যদের ওপর অন্ধভাবে বিশ্বাস করে। তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করার পরেও লেডি স্কারলেট তোমার ওপর বিশ্বাস রেখেছে, কিন্তু সত্যি বলতে আমি তোমাকে এক বিন্দুও বিশ্বাস করি না। নানাকির এই কথাগুলো ডিওসের মনে গভীর প্রভাব ফেলে। সে কিছুটা আবেগপ্রবণ হয়ে বলে, তোমরা সবাই এত ভালো কি করে হতে পারো? সে আরো বলে যে সে একসময় মানুষকে বিশ্বাস করত, কিন্তু এখন সে তার গ্রামের লোকেদের ঘৃণা করে, কারণ তারাই তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল। এই কথা বলার সময় সে আবার ডায়না আর তার বাবাকে কল্পনা করতে থাকে। ডিওস নানাকিকে সতর্ক করে বলে, কখনো কাউকে এতটা বিশ্বাস করতে নেই যে সে আবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার সুযোগ পায়। আর ওরা যখন এই সব কথা বলছিল ঠিক তখনই দুজনেই বিপদ আঁচ করতে পারে এবং সাথে সাথে নিজেদের তলোয়ার বের করে নেয়। মুহূর্তেই চারদিক থেকে ওদের ওপর আক্রমণ শুরু হয়। ওরা দেখে অসংখ্য মনস্টার ওদের ঘিরে ফেলেছে আর তারা সবাই এখনো ট্রেনেজার স্পেলের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ওরা প্রায় ধরেই নেয় এখান থেকে আর ফেরা সম্ভব নয়। তাদের সামনে এগোনোর জন্য এখন এই সৈন্যদের হারানো ছাড়া
আর কোনো উপায় ছিল না। কিন্তু যখনই একটা মনস্টার তাদের আক্রমণ করতে আসে, হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। শুধু তাই নয়, তার সাথে বাকি মনস্টার এবং সৈন্যরাও একে একে অজ্ঞান হয়ে যেতে থাকে। আসলে সেখানে কেউ শক্তিশালী স্লিপিং ম্যাজিক ব্যবহার করেছিল। এই দৃশ্য দেখে ডিওস খুব খুশি হয়ে যায় এবং বলে, আমরা সত্যিই খুব ভাগ্যবান। এলফদের রাজা নিজে আমাদের সাথে দেখা করতে এসেছেন। এরপর এলফদের রাজা সামনে এসে ডিওসকে জিজ্ঞেস করেন, ডিওস, তুমি এখানে কি করছো? নানাকি তখন এগিয়ে এসে বলে যে তারা শান্তি চুক্তি করার জন্য এসেছে। কিন্তু রাজা দুঃখ প্রকাশ করে বলেন যে এই ব্যাপারে তিনি কিছুই করতে পারবেন না, কারণ এই যুদ্ধ ঘোষণা করেছে বিস্ট কিং ক্ল্যান। তখন ডিওস বুঝতে পারে যে রাজা কিছু লুকাচ্ছেন। সে তখন একটা অন্য চাল চালে। সে রাজাকে বলে, আঙ্কেল, আমার কথা শুনুন। আমি জানি আপনি আমার মাকে খুব পছন্দ করতেন, আর আমার মা মারা যাওয়ার আগে আমাকে উইন্ড স্পিরিটের শক্তি দিয়ে গিয়েছিলেন। আপনি যদি এই যুদ্ধ থামাতে রাজি হন, তাহলে আমি আপনাকে আমার এই শক্তি দিয়ে দিতে প্রস্তুত, আর আমরা একটা চুক্তি করতে পারি। এতে আমাদের দুজনেরই লাভ হবে। এরপর সিন আবার স্কারলেটের কাছে ফিরে আসে। সে দেখছিল যে যুদ্ধে অনেক মনস্টার মারা গেছে, কিন্তু হঠাৎ তার নজর এলফিয়ামের ওপর পড়ে। এলফিয়ামের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং কিছু মনস্টার তাকে মারতে এগিয়ে যাচ্ছিল। এই দেখে স্কারলেট এক মুহূর্তও দেরি না করে তাদের মাঝে ঝাঁপিয়ে পড়ে এবং চিৎকার করে বলে, আমার সামনে তোমরা ওর কোনো ক্ষতি করতে পারবে না, এবং এক এক করে সমস্ত মনস্টারকে অত্যন্ত বাজেভাবে মারতে শুরু করে। সত্যি বলতে, স্কারলেট যখন লড়াই করে তখন তার মুভমেন্টগুলো এতটাই মসৃণ আর বিধ্বংসী হয় যে চোখ ফেরানো যায় না। সে একাই সেখানে মনস্টারের পাহাড় তৈরি করে দেয় এবং বলে, এখন মনে হচ্ছে এরা খুব ভালোভাবে রান্না হবে। এলফিয়াম তাকে বলে, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য বেশ চিন্তা করছিলে। স্কারলেট তখন উত্তর দেয়, তুমি আমার রাজ্যের জন্য এত কিছু করছো, আমি তোমার জন্য এইটুকু তো করতেই পারি। এরপর স্কারলেট তার হিলিং পাওয়ার ব্যবহার করে খুব সহজেই এলফিয়ামকে সুস্থ করে তোলে। শুধু তাই নয়, তার হিলাররা বাকি আহত ড্রাগনদেরও চিকিৎসা শুরু করে দেয়। সুস্থ হওয়ার পর এলফিয়াম আবার তার আগের ফ্লার্টিং মুডে ফিরে আসে এবং স্কারলেটকে বলে, আমার দিকে এভাবে তাকিও না, নাহলে আমার তোমার ওপর ভালোবাসা এসে যাবে। এই দৃশ্য দেখে এলফিয়ামের ড্রাগন আর্মির সৈন্যরা খুব খুশি হয় এবং নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে যে তাদের মহারানী স্কারলেট একাই 2000 মনস্টারকে মেরে ফেলেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একজন সৈন্যকে রিপোর্ট করতে দেখি। সে জানায় যে ফ্যালকোনিয়ার সৈন্যরা পিছু হটেছে, অর্থাৎ তারা আর যুদ্ধ করতে চায় না। জুলিয়াস তখন ডিওস আর নানাকির প্রশংসা করে বলে যে তারা তাদের কাজ খুব ভালোভাবে করেছে। এরপর জুলিয়াস আরও কাজ করতে চাইছিল, কিন্তু স্কারলেট তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। ঠিক তখনই জুলিয়াস হঠাৎ করে স্কারলেটকে জড়িয়ে ধরে, আর দুজনের মধ্যে একটা গভীর রোমান্টিক মুহূর্ত তৈরি হয় এবং মনে হচ্ছিল তারা হয়তো কিস করতে চলেছে। কিন্তু সেই মুহূর্তটা নষ্ট করে দিয়ে সেখানে এলফিয়াম এসে হাজির হয়। সে জানায় যে তারা তাদের রাজ্য ভ্যানকুইশে ফিরে যাচ্ছে, আর সে স্কারলেটকেও তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করে। এলফিয়ামের মতে এই যুদ্ধ সাময়িকভাবে থেমে গেলেও ভবিষ্যতে আবার শুরু হবে এবং তখন সে হয়তো স্কারলেটকে বাঁচাতে পারবে না। স্কারলেট তার চিন্তার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু সে যেতে রাজি হয় না। সে বলে, আমার রাজ্যের মানুষকে রক্ষা করা আমার কর্তব্য, তাই আমাকে এখানেই থাকতে হবে। স্কারলেটের কথাগুলো শুনে এলফিয়াম যেন আরো বেশি মুগ্ধ হয়ে পড়ে। সে গভীর প্রশংসার স্বরে বলে, তুমি ঠিক এমনই এক বিরল ফুল যা যুদ্ধের ধুলোবালির মাঝেও নিজের আলাদা আলোয় ফুটে ওঠে। তোমার রাজ্যের লোকেরা তোমার আসল ক্ষমতা চেনার যোগ্য নয়। কিন্তু জুলিয়াস তখন এগিয়ে আসে এবং এলফিয়ামকে বলে, ফুল সেখানেই ফোটে যেখানে তার প্রয়োজন হয়। জুলিয়াস এই কথাগুলো বলার সময় স্কারলেটের খুব কাছে দাঁড়িয়েছিল, যা তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করে। এই কথা শুনে এলফিয়াম রেগে গিয়ে জুলিয়াসকে চ্যালেঞ্জ করে বসে, আর সে জুলিয়াসের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু তার সঙ্গী শিন তাকে জোরদার একটা ঘুষি মেরে অজ্ঞান করে দেয় এবং এই পরিস্থিতির জন্য সবার কাছে ক্ষমা চায়। যাওয়ার আগে এলফিয়াম উড়তে উড়তে একটা খবর দিয়ে যায় যে সে তার রাজ্যের বর্ডারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, অর্থাৎ এখন যে কেউ তার রাজ্যে যাতায়াত করতে পারবে। এলফিয়ামের সেনারা চলে গেলেও অন্য একটি রাজ্যের সেনারা তখনও পিছু হটেনি। তারা ট্রেনেজার আদেশের জন্য অপেক্ষা করছিল। সবাই বুঝতে পারছিল যে ট্রেনেজা যেই অস্ত্র দিয়ে ব্যারিয়ার ভেঙেছিল তা খুবই ভয়ঙ্কর। ঠিক তখনই সেখানে ডিওস এসে হাজির হয় এবং জানায়, তোমাদের চিন্তা করার দরকার নেই, আমি জানি ট্রেনেজা কোথায় আছে। এই খবর শুনে লিও আর স্কারলেট খুশিতে নানাকিকে আদর করতে শুরু করে, কিন্তু ডিওসকে কেউ পাত্তাই দেয় না। বেচারা ডিওস দুঃখী হয়ে বলতে থাকে, চুক্তিটা আমি করিয়েছি
আর তোমরা আমার দিকে একদমই খেয়াল করছো না। এরপর ডিওস জানায় যে ট্রেনেজা পূর্ব দিকের হোলি জেম ধ্বংস করার জন্য গিয়েছে। তার প্ল্যান হলো পূর্ব দিকের ব্যারিয়ার ভেঙে দেওয়া, যাতে সেখান থেকে আরও মনস্টার রাজ্যে ঢুকে পড়ে এবং পরিস্থিতি খারাপ হলে এলফদের সেনারা আবার আক্রমণ করতে বাধ্য হয়। ডিওস আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে বলে ব্যারিয়ার ভাঙার জন্য দৈব ক্ষমতার প্রয়োজন হয়। ট্রেনেজা প্রথম ব্যারিয়ার ভাঙতে তার প্রায় সমস্ত শক্তি ব্যবহার করে ফেলেছে। আবার শক্তি সঞ্চয় করে নতুন ব্যারিয়ার ভাঙতে তার 3 থেকে 4 দিন সময় লাগবে। অর্থাৎ তাদের কাছে ট্রেনেজাকে আটকানোর জন্য 3-4 দিনের সময় আছে। এরপর তারা ঠিক করে যে একটি ছোট দল ট্রেনেজাকে ধরতে যাবে এবং সেন্ট ডায়ানাও তাদের সাথে যাবে। ডিওস প্রথমে আপত্তি করলেও পরে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। স্কারলেট তখন তার পকেট ঘড়িটার কথা সবাইকে বলে, যেটা সে ক্রোনাসের থেকে পেয়েছিল। সে জানায় এই ঘড়িটা যদি ট্রেনেজার সামনে ব্যবহার করা হয় তাহলে ডায়ানা তার হারানো হোলি পাওয়ার ফিরে পাবে, আর ডায়ানা যদি তার শক্তি ফিরে পায় তাহলে ট্রেনেজা ব্যারিয়ার ভেঙে দিলেও সে আবার নতুন ব্যারিয়ার তৈরি করতে পারবে। এই কথা শোনার পর ডায়না যেতে রাজি হয়ে যায়। ডিওস তখন তার সুরক্ষার দায়িত্ব নিতে চায়, কিন্তু লিও এগিয়ে এসে বলে ওর সুরক্ষার দায়িত্ব আমি নেব। এই কথা শুনে ডায়না রীতিমতো শরম পেয়ে যায়, আর অন্যদিকে বেচারা ডিওস আবারও সবার কাছে উপেক্ষিত হয়। এপিসোডের একেবারে শেষে আমরা ট্রেনেজাকে দেখি যে তার প্ল্যান ঠিকমতো কাজ না করায় খুব রেগে আছে। তখন একটি রহস্যময় কণ্ঠস্বর তাকে বলে, তুমি এই গল্পের হিরোইন, তোমার মুখে শুধু হাসি মানায়। এই কণ্ঠস্বরটি ছিল দেবী পালমিয়ার, যে পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে। পালমিয়া তখন জানায় যে তার পোষা প্রাণীটি অর্থাৎ নানাকির ওপর থেকে জাদুর প্রভাব শেষ হওয়ার আগেই তাকে দিয়ে আরও একটি কাজ করাতে হবে। আর শেষ দৃশ্যে আমরা যা দেখি তা আমাদের একেবারে চমকে দেয়। দেখানো হয় যে নানাকি, যার ওপর তখনও জাদুর প্রভাব রয়েছে, সে জুলিয়াসের ওপর গোপনে কোনো ম্যাজিক প্রয়োগ করছে। আর এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। ভাবা যায় নানাকি এখন জুলিয়াসের বিরুদ্ধেই কাজ করছে। তাহলে ট্রেনেজা কি পারবে স্কারলেটকে হারাতে, নাকি জুলিয়াস আর স্কারলেটের টিম তাকে পরাজিত করবে? সব জানতে হলে দেখতে হবে পরের এপিসোড। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে।